আসসালামু আলাইকুম। দুপুরে শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি তিথি। জাকসুতে 20% অতিরিক্ত ভোটার কারা, প্রশ্ন অধ্যাপক মাফরুহি সত্তারের। লন্ডনে তথ্য উপদেষ্টার ওপর হামলার চেষ্টা আওয়ামী লীগ নেতাকর্মীদের। জাকসু নির্বাচনের ফল ঘোষণা সন্ধ্যা 7টায় প্রধান নির্বাচন কমিশনার। 4 বিচারপতির বিষয়ে তদন্ত চলমান, সুপ্রিম কোর্ট প্রশাসন। 61 প্রতিষ্ঠান করে চলত কেনাকাটা, অধরা স্বাস্থ্য খাতের মাফিয়া মিঠু সিন্ডিকেটের কুশীলবরা। অনিয়ম ও কারচুপি থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে রায় মেনে নেওয়ার আহ্বান ছাত্রদলের এইচএস প্রার্থীর। রোগীর প্রেসক্রিপশনে ছবি তুলতে পারবে না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা, স্বাস্থ্য অধিদপ্তর। শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত ঢাকা মহানগর উত্তর বিএনপির 2 নেতাকে স্থায়ী বহিষ্কার। টানা বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘে নতুন প্রস্তাব পাস। ভেঙে দেওয়া হলো নেপালের পার্লামেন্ট, মার্চে নির্বাচন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার ফেসবুক পোস্ট দিয়ে জাকসু নির্বাচনের অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ জানালেন নির্বাচন কমিশনের সাবেক সদস্য অধ্যাপক মাফরুহি সত্তার। শুক্রবার রাত 9:15টার দিকে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। শনিবার ফেসবুক পোস্টে তিনি ভোট গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রকাশ্যে ভোট গণনা এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করার দাবি জানিয়েছেন। ভোটার উপস্থিতি অস্বাভাবিক বলেও দাবি করেছেন তিনি তার অবস্থানের পক্ষে যুক্তি হিসেবে একজন হল প্রাধ্যক্ষের বরাত দিয়েছেন। ফেসবুক পোস্টে অধ্যাপক সত্তার বলেন, সাধারণ চোখে নির্বাচনের দিন কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে মনে হতে পারে। তবে এই আপাতত সুষ্ঠুতার পেছনে বেশ কিছু অস্বাভাবিকতা রয়েছে, যা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মূল যুক্তি হলো, নির্বাচনের কয়েকদিন আগে থেকে শিক্ষার্থীরা বলেছেন যে ভোটার তালিকায় ত্রুটি রয়েছে। এমনকি নির্বাচনের আগের দিনও একজন প্রাধ্যক্ষ তাকে জানিয়েছেন যে তার হলে গড়ে 50%-এর বেশি শিক্ষার্থী উপস্থিত নেই। এই অবস্থায় যেখানে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল, সেখানে ভোট প্রদানের গড় হার প্রায় 70% হয়েছে। এই অস্বাভাবিক উচ্চ ভোটের হার নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই অন্তত 20% অতিরিক্ত ভোটার কারা? লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। লন্ডনের কেন্দ্রস্থলের ব্লুমসবারি এলাকায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওই সেমিনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ হাইকমিশন। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7টায় সোয়াস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়ি বের হলে গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় হাইকমিশনের কালো রঙের BMW গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন তাদের কয়েকজন, কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের সে চেষ্টা ব্যর্থ হলেও তারা গাড়ির উপর ডিম নিক্ষেপ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনা দুপুর 2টার মধ্যে শেষ হবে বলে আশা করছে। এরপর কিছু প্রস্তুতি আছে। আনুমানিক সন্ধ্যা 7টার মধ্যে ফল ঘোষণা প্রত্যাশা করা যাচ্ছে। শনিবার গণমাধ্যমকে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি আরও বলেন, যারা বর্জন করেছেন সেখানে নির্বাচন কমিশনের কিছু করার নেই। কারো ইচ্ছে হলে বর্জন করবেন, কারো ইচ্ছে হলে গ্রহণ করবেন। এটা গণতান্ত্রিক অধিকার। জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সত্তারের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, একজন নির্বাচন কমিশনের যে কথা বলা হচ্ছে তার কোনো ফরমাল পদত্যাগপত্র আসেনি বলে ফরমাল তথ্য নেই। ফ্যাসিস্টের দোসর ও অনিয়মের অভিযোগে বিচার কাজ থেকে বিরত রাখা 12 বিচারপতির মধ্যে এখনও 4 বিচারপতির বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত চলমান রয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। এই 12 জনের মধ্যে সর্বশেষ গত 31 আগস্ট বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান পদত্যাগপত্র জমা দেন। তার এই পদত্যাগপত্র 7 সেপ্টেম্বর রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। স্বাস্থ্য খাতের মাফিয়া মুত্তাজিরুল ইসলাম মিঠুর বড় ভাই মোহাম্মদ মকসুদুল ইসলাম। মোহাম্মদ মকসুদুল ইসলামের রয়েছে 5টি প্রতিষ্ঠান। রংপুর সিভিল সার্জন কার্যালয়ের অধীনে মকসুদুলের কিউসোর্স 2013 সাল থেকে 3 অর্থ বছরে 50 কোটি টাকা আত্মসাৎ করে। মিঠুর মূল প্রতিষ্ঠানের নাম লেক্সিন মার্চেন্ডাইজ। এর বাইরে তার নামে বেনামে রয়েছে আরও 7 প্রতিষ্ঠান। এভাবে 20 বছরের বেশি সময় মিঠু জিম্মি করে রাখেন দেশের স্বাস্থ্য খাত। এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা আছে মিঠুর স্ত্রী নিশাত ফারজানা, ভাগ্নে মোহাম্মদ ফাহাদ মাহমুদ এবং মিঠুর ভাবি সাবিহা
রিহাতুল জানাতেন, এই চক্র নানা প্রতিষ্ঠানে ভুয়া বিল ভাউচার বানিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে কিছু কর্মকর্তার যোগসাজশে হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। স্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে মোতাজিরুল ইসলাম ওরফে মিঠুকে। কিন্তু এখনও অধরা মিঠু সিন্ডিকেটের 4 কুশীলব এবং এ চক্রে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অসাধু কর্মকর্তারা। সরকারি প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা জড়িত ছিলেন সেগুলো তদন্ত করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে প্রকাশ্যে অনিয়ম ও কারচুপির অভিযোগ থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল মনোনীত প্যানেলের নারী যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী আঞ্জুমান ইকরা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। আঞ্জুমান ইকরা তার পোস্টে লিখেন, নির্বাচনে জয় পরাজয়ের ঊর্ধ্বে সুষ্ঠু ভোটের জন্য আমরা শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ ছিলাম, কিন্তু প্রশাসনের প্রকাশ্যে অনিয়ম কারচুপির পরও শিক্ষার্থীদের স্বার্থে এই রায় আমাদেরকে মেনে নিতে হবে। কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পক্ষ থেকে রোগী বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরেন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা। তারা রোগীকে দেওয়া চিকিৎসকের প্রেসক্রিপশনের ছবি তোলেন, একই সঙ্গে রোগীর বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকেন। এই বিষয়টি নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে কোনো কোম্পানির প্রতিনিধি রোগীর প্রেসক্রিপশন বা ব্যক্তিগত তথ্যের ছবি তোলা বা সংগ্রহ করতে পারবেন না। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে চিকিৎসকদের জন্য দেয়া 8 দফা নির্দেশনায় এর নির্দেশনা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির 2 নেতাকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ABM এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বহিষ্কৃতরা হলেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা 33 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম অপু। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের পদ প্রথমে সাময়িকভাবে স্থগিত করা হলেও পরবর্তীতে নিজেকে সংশোধন না করায় দুজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে চলেছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আগামী কয়েকদিন সক্রিয় থাকবে, যার প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে টানা 5 দিন বৃষ্টি হতে পারে। আর ঢাকায় দিনভর গুমোট আবহাওয়া বিরাজ করবে। আকাশ থাকবে মেঘলা এবং থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে এই তথ্য জানিয়েছে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘের নতুন প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এই ভোট হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের 142টি সদস্য রাষ্ট্র, আর বিপক্ষে ভোট পড়েছে মাত্র 10টি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব। ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল 12টি দেশ। এই প্রস্তাবকে নিউ ইয়র্ক ঘোষণা বলা হচ্ছে। এই ঘোষণায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, 2023 সালের 7 অক্টোবরের হামাসের হামলা যেমন নিন্দনীয়, তেমনি গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণ, অবরোধ ও অনাহারও অমানবিক। এতে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয় তুলে ধরে তা বন্ধের আহ্বান জানানো হয়। পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য সুনির্দিষ্ট সময়সীমা সাপেক্ষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কের শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী বছরের মার্চে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। শুক্রবার 12 সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কে। নেপালের প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল বার্তা সংস্থা AFP-কে বলেন, নতুন প্রধানমন্ত্রীর সুপারিশে সংসদ ভেঙে দেওয়া হয়েছে। আগামী বছরের 5 মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে শুক্রবার নেপালের অন্তর্বর্তী নেতা হিসেবে শপথ নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কে। দুর্নীতি বিরোধী সহিংস আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী KP শর্মা ওলির পদত্যাগের পর অস্থির দেশটির দায়িত্ব নিলেন তিনি। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের